২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বেকারত্ব, দারিদ্র্য বৃদ্ধি, কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ না থাকা, মূল্যস্ফীতি ও বৈশ্বিক অস্থিরতার প্রভাবে সাধারণ মানুষ বেশি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এ অবস্থায় বেকারত্ব মোকাবেলা ও দারিদ্র্য এখন জরুরি জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি রানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। একে একে পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। প্রথমে রয়েছেন সৈয়দ শাহনেওয়াজ মহসিন, অ্যাফিলিয়েট গবেষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছেন অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, অর্থনীতি বিশ্লেষক। আমাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ আপনাকে দিয়ে। দেশে বিগত ৩ বছরে দারিদ্র্য বেড়েছে, প্রতি 4 জনে একজন গরিব। আরো অনেক মানুষ এমন আর্থিক অবস্থা রয়েছেন যে অসুস্থতা বা অন্য কোনো সংকটে তারা গরিব হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। এই দারিদ্রতা বাড়ার পেছনে কি কারণ রয়েছে বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ জানাই সম্মানিত দর্শকবৃন্দ যারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। দারিদ্র্য সত্যিকার অর্থে জনজীবনের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য একটি অভিশাপ। তো দারিদ্র্যকে আমরা থাকতে চাই না, এখান থেকে আসলে মুক্তি পেতে চাই। অর্থনৈতিকভাবে দারিদ্র্য হতে পারে, সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। দারিদ্র্য আসলে একটি বহুমাত্রিক একটি কিন্তু বিষয়। তো বাংলাদেশের যে দারিদ্র্যের যে ধারণা অথবা যে বিস্তৃতি, এখানে মূলত হচ্ছে অনেক আগের যে ডেফিনেশন আছে যে মানে মানুষ 1800 ক্যালোরি কম খাবার গ্রহণ করে, ফলে তাদেরকেই দরিদ্র বলা হচ্ছে। এবং এরপরে যেটা আসলো যে না, আপনার এসডিজি এবং হচ্ছে এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট যে গোলটা ছিল মিলেনিয়াম 2কে মানে 2000 সালের দিকে, সেখানে বলা হয়েছিল $1 পার ডে, মানে প্রতিদিন $1 বা তার চেয়ে কম যারা হচ্ছে আয় করে তাদেরকে দরিদ্র বলা হচ্ছে। 2015 সালে যখন এসডিজি আসলো, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আসলো, সেখানে জাতিসংঘ কর্তৃক যে ঘোষণা দেওয়া হলো সেটা হচ্ছে $1.96 অথবা হচ্ছে পূর্ণ সংখ্যায় বললে $2 পার ডে যদি বা তার চেয়ে কম যদি তার আয় হয় তাকে দরিদ্র বলা হবে। এবং বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, সেটা আমরা কিন্তু যদি দেখি যে বর্তমানে ডলারের যে রেট আছে 120 টাকা করেও যদি ধরি, তাহলে একজন ব্যক্তির প্রতিদিনের আয় হচ্ছে 240 টাকা। প্রতি মাসে যদি তার আয় 240 গুণন হচ্ছে আপনার 30 দিন যদি আমি কাউন্ট করি, তাহলে এটা দাঁড়াচ্ছে কত, আপনার প্রায় 7,000 টাকার উপরে বা কাছাকাছি, প্রায় 7,000 টাকার মতো। তাহলে মাসে যদি 7,000 টাকার কম যদি আয় হয়, তাহলে সেই ব্যক্তি কিন্তু আসলে দরিদ্র। একটি পরিবারের যদি আমি মানে পরিসংখ্যান দিই, 6 জনের যদি একটি পরিবার হয়, তাহলে তাদের কিন্তু গড়ে প্রায় 40,000 টাকার মতো যদি আয় না হয়, তাহলে তাদেরকে কিন্তু দরিদ্র বলা হবে। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক যে বাস্তবতা, বর্তমানে যে বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি, আমরা আসলে কতগুলো পরিবারকে আমরা পাবো যারা হচ্ছে 6 জনের পরিবার। যদি 5 জনের হয় তাহলে 35,000 টাকা ইনকাম হতে হবে। যদি 4 জনের হয় 28 থেকে 30,000 টাকা প্রতি মাসে আয় হতে হবে। তো একটা পরিবারে এই 30 থেকে 40,000 টাকা আয় করেন, এরকম কিন্তু আসলে বাংলাদেশের জনগোষ্ঠীর সংখ্যা বেশি নয়। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যে পরিসংখ্যানটি প্রথমে উপস্থাপন করেছেন যে বিগত 3 বছরে আমাদের প্রতি 4 জন মানুষের মধ্যে একজন তথা 25% কিন্তু নতুন করে বেকারত্বের যে ধারণা অথবা বাউন্ডারি, সেখানে কিন্তু নতুন করে যুক্ত হচ্ছে। এটার কিন্তু বাস্তবতা আমরা দেখতে পাই। আমরা যদি রাস্তায় দেখি, দেখবেন যে প্রচুর রিক্সা চালক এরা কিন্তু নতুন করে যুক্ত হয়েছে। তারা এই 1-1.5 বছর বা বিগত 2-3 বছরের মধ্যে কিন্তু ঢাকায়, যেহেতু লোকাল এলাকাতে তাদের কর্মসংস্থান নেই, তারা কিন্তু ঢাকায় কর্মসংস্থানের উদ্দেশ্যে চলে এসেছেন। অথবা আপনি চায়ের দোকানে দেখবেন যে অনেক মানুষ এমনি ভবঘুরে চা খাচ্ছে। ওনার যদি কর্মসংস্থান থাকতো, সে কিন্তু আসলে চায়ের দোকানে ভিড় করতেন না। এই যে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই অথবা হচ্ছে যে অসামাজিক কার্যকলাপ অথবা বেকারত্ব তো আছেই, দেখা যাচ্ছে নেশা করা, এই ধরনের যুব সমাজে যে মাদকাসক্তি, এই সমস্ত কিছুর যে হারটা বেড়ে গেছে, এটার কিন্তু আসলে অন্যতম কারণ যেটা, সেটা হচ্ছে যে নতুন করে এই দারিদ্র্য সীমার মধ্যে প্রচুর মানুষ তারা কিন্তু যুক্ত হচ্ছেন। এখন প্রশ্ন থেকে যায় যে এগুলোর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে যারা হতদরিদ্র, তাদের হচ্ছে ইনকাম, অ্যাক্সেস টু ইনকাম যেটা আছে,
অ্যাক্সেস টু এমপ্লয়মেন্ট যেটা আছে সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে। আপনি বিগত 2-3 বছর ধরে দেখেন যে নতুন কোনো কর্মসংস্থান কিন্তু হচ্ছে না। মেগা প্রজেক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু স্থবির হয়ে পড়ে আছে। এই যে বহির্বিশ্বের সাথে যে আমাদের বাণিজ্য চুক্তি বা ট্যারিফ বা শুল্ক নীতি যেটা বলি, ওই সমস্ত কারণে কিন্তু অনেক কারখানা বন্ধ হচ্ছে বা হওয়ার উপক্রম। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু সুদের হারটা বেড়ে গেছে, ব্যাংকের সুদের হার বেড়ে গেছে, সুদের হার বাড়লে কি হচ্ছে যে কস্ট অফ ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের যেটা খরচ সেটা বেড়ে যাচ্ছে। বিনিয়োগের খরচ যদি বেড়ে যায়, সাথে সাথে অন্যান্য যে ঝুঁকি, রাজনৈতিক অস্থিরতা বা সামাজিক ঝুঁকি, এ সমস্ত ঝুঁকির কারণে কিন্তু নতুন করে কর্মসংস্থানের জন্য বিনিয়োগ কিন্তু হচ্ছে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে ডলারের যে মূল্য বৃদ্ধি, সেটাও একটা বিষয় যে আমাদের আমদানি ব্যয় যেটা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। বেশ কিছু, এটা যেটা 10,000 টাকা ছিল একটা পণ্যের দাম, 50% বাড়লে এটা 15,000 টাকা হয়ে গেছে। তো সুতরাং এই সামষ্টিক অর্থনীতির যে কষাঘাত, বিভিন্ন ফ্যাক্টরস আছে, সমস্ত কিছু একত্রিত সম্মিলিতভাবে আমাদের বর্তমান এই দারিদ্র প্রবণ যে জনগোষ্ঠী, এটা বৃদ্ধির পিছনে নিয়ামক হিসেবে কাজ করেছে বলে আমি মনে করছি। অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, ধন্যবাদ আপনাকে। আমি এবার আসতে চাই সৈয়দ শাহনেওয়াজ মোহসেন, আপনার কাছে আমি একই প্রশ্ন রাখতে চাই। আপনি দারিদ্রতা বাড়ার পিছনে কি কারণ দেখছেন? স্যার যে আসসালামু আলাইকুম, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। স্যার যে কথাগুলো বলেছেন আই কমপ্লিট এগ্রি উইথ হিম, কিন্তু এটার সঙ্গে আমি একটা জিনিস যেটা যোগ করবো সেটা হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট যে প্যাটার্নটা যেটা আছে, দ্য এন্টায়ার ডিজাইন অফ আওয়ার এমপ্লয়মেন্ট সিস্টেম, এইখানে একটা বিশাল সমস্যা রয়ে গিয়েছে। আমাদের এখন পর্যন্ত হচ্ছে 2-3টা ইন্ডাস্ট্রি কিন্তু মেন হচ্ছে আপনার নিয়ামক তৈরি করে, এমপ্লয়মেন্ট তৈরি করে, কর্মসংস্থান 2-3টা হচ্ছে বড়, এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং যেটা আছে। এর বাইরে আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারিং যদি আমরা কিছু ডাইভার্সিফাই করতে পারিনি, এগ্রিকালচারে হচ্ছে আমরা হাই এন্ড এগ্রিকালচার মোডে আমরা যেতে পারিনি। একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে 2021 থেকে শুরু করে 2023 পর্যন্ত কিন্তু আমাদের মানে বেকারত্বের কিন্তু হারটা কিন্তু কমেছিল ক্রমাগতভাবে। 2024 এসে কিন্তু জিনিসটা আবার বাড়া শুরু করেছে। এখন এটা 4.68-এর কাছাকাছি আছে, কিন্তু এটা কিন্তু 5.3-তে ছিল 2021-এ। ওইখানে একটা কোভিডের ফ্যাক্টর ছিল, সেটা আমরা অবশ্যই মাথায় রাখবো। কিন্তু এই জায়গাটায় হচ্ছে যে গত 3 বছর ধরে এটা কম ছিল, এবছর বাড়ছে, এবং এই বছরই হচ্ছে এটা নিয়ে আমরা একটু বেশি টেনশন করছি। আমাদের কিন্তু একটা সাইক্লিক কিন্তু একটা কর্মসংস্থানে কিন্তু কমা বাড়া কিন্তু বিষয় থাকে, কারণ আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজে কিন্তু আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। আমরা কিন্তু ইভেনচুয়ালি একটা জিনিসটা যে আমাদের ডোমেস্টিক মার্কেটে কিন্তু আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু ফুলফিল কিন্তু করতে পারে না। ফার্মাসিউটিক্যালস কিছুটা করতে পারে, কিন্তু সেখানেও আমাদের একটা ট্রিপস নিয়ে একটা ইস্যু আছে, সো এটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু এই জায়গাটাই হচ্ছে আমরা এখন পর্যন্ত হচ্ছে মনোযোগ দিতে পারিনি, সেটা নীতিগতভাবে হোক, পলিসিগতভাবে হোক, প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে হোক, সেটা করতে পারিনি। একই সঙ্গে আমরা যেই বেকারত্বের হারের কথা বলছি, এখন যেই সংখ্যাটা আমাদের কাছে আছে, যেটা আইএলওর হচ্ছে নতুন সিস্টেমে আমরা হচ্ছে এটাকে জরিপ করা শুরু করেছি, যেটার কারণে আমরা একটা নতুন সংখ্যা পেয়েছি, যেটা হয়তো বিভিন্ন একটা সংখ্যা পেতাম, যেটা খুব কাছাকাছিই হতো। কিন্তু সেখানেও কিন্তু আমাদের নিজস্ব অর্থনৈতিক যে আপনার কাঠামো, যে আমাদের একটা আর্থিক যে কাঠামো একটা আছে, আমাদের সামাজিক কাঠামো আছে, সেটা কিন্তু ওই বিষয়গুলো হয়তো কতটুকু নিয়ে আসা হয় সেটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ থেকেই যায়। একজন কিন্তু অর্থনীতিবিদ হচ্ছে যখন এই রিপোর্টটা যখন মে মাসে প্রথম বের হয়েছিল, উনি বলেছিলেন যে আমাদের কিন্তু এখানে একটা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কিন্তু রয়েই যায়, সেটাকে যদি আমরা একটা হিসাবে নিয়ে আসি কিন্তু এমপ্লয়মেন্ট কিন্তু 10% উপরে চলে যাবে। একটা উনি এক্সাম্পল দিয়েছিলেন যে একটা গ্রামে কিন্তু যদিও কৃষি খাতে হচ্ছে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে আপনার কর্মসংস্থানে জড়িত থাকে, কিন্তু একটা পরিবারে 5 জন যদি থাকে একটা গ্রামে, তারা সবাই কিন্তু ওদের যে কৃষিকাজ সেখানে কিন্তু তারা সংযুক্ত হয়ে আছে। তো ওদের কিন্তু ইনপুটটা কিন্তু খুবই মিনিমাল, এবং টোটাল আউটপুট যেটা সেটা কিন্তু ইম্প্যাক্টটা খুব মিনিমাল। তো তারপরেও কিন্তু আমরা তাকে কিন্তু মানে কর্মসংস্থানে উনি সংযুক্ত আছেন এভাবে কিন্তু চিন্তা করছে, কিন্তু উনি কিন্তু তার যে পটেনশিয়াল, তার যে সক্ষমতা, তার যে কর্মদক্ষতা, সেই অনুযায়ী কিন্তু কাজ করার তিনি সুযোগটা পাচ্ছেন না। এখন এইখানে হচ্ছে আমাদের কর্মসংস্থানে যদি আমাকে বৃদ্ধি করতে হয় এবং যদি ডাইভার্সিফাই করতে হয় এবং যদি আপনার ডেভেলপ করতে হয়, এখানে একটা প্রাইভেট সেক্টরের একটা বিশাল কিন্তু ভূমিকা রয়ে যায়। এই কারণে কিন্তু বাংলাদেশে কিন্তু এখনও সবচেয়ে বড় কর্মসংস্থান প্রদায়ক কিন্তু হচ্ছে আপনার সরকারি চাকরি। এর চেয়ে বড় মানে কর্মসংস্থান তৈরি করা কিন্তু এর সঙ্গে কিন্তু এখন প্রযোগিতা করতে পারিনি এখন পর্যন্ত। এই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত বের হতে পারিনি। প্রাইভেট সেক্টরের জন্য যেই সেক্টরগুলোতে হচ্ছে, এটা তো অবধারিত যে প্রাইভেট সেক্টর তখনই ইনভেস্ট করবে যখন সে দেখবে তার একটা আর্থিক ওখানে সুবিধা আছে এবং আর্থিক সে লাভবান হবে এবং তার একটা নিরাপত্তা আছে তার ইনভেস্টমেন্টের।
এই জায়গাটা থেকে তো আমরা এখন পর্যন্ত হচ্ছে আমাদের আর্থসামাজিক অবস্থায়, রাজনৈতিক অবস্থায় সেটা বের করতে পারিনি। তো বেকারত্বের এই বিষয়টা এই বছর এবং গত বছরের মধ্যে বিষয়টা বেড়ে গিয়েছে, কারণ আমাদের রাজনৈতিক একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। স্যার যেটা বললেন, অনেকগুলা টেক্সটাইল এবং গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, যেটা কারণে অনেক বিশাল একটা তো কর্মসংস্থানে আপনার ঘাটতি হয়েছে, এবং যে রিপোর্টেও আসছিল যে মহিলারাই হচ্ছে বেশি আপনার এটাতে আঘাতপ্রাপ্ত হয়েছে। একই সঙ্গে আমাদের ব্যাংকিং সেক্টরের কথা চিন্তা করেন, ব্যাংকিং সেক্টরে কিন্তু মানে এমপ্লয়মেন্টের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার আরও ভালো বলতে পারবেন, ওরা কিন্তু এজেন্ট ব্যাংকিং করতে চায়, তারা কিন্তু অলরেডি অ্যাপ বেসড ব্যাংকিংয়ে চলে গিয়েছে, এবং তাদের কিন্তু চিন্তাই হচ্ছে আমি অ্যাপে যাওয়া মানেই হচ্ছে কিন্তু আমি হচ্ছে লোকজন কমাবো, কস্টটা কমাবো। যদি বাংলাদেশ ব্যাংকের কারণে হয়তো তারা সেটা এখনও করতে পারছে না, কিন্তু ইভেনচুয়ালি এই বিষয়টা কিন্তু সেদিকে যাবেই। এর সঙ্গে যোগ হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের এনজিও সেক্টর, যেখানে ইউএসআইডের একটা বিশাল ফান্ডিং কিন্তু গত বছর থেকে বন্ধ হওয়া শুরু হয়েছে, সেখানে কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষের কিন্তু কর্মসংস্থান বন্ধ হয়েছে। তো এই যে ফর্মাল সেক্টর এবং ইনফর্মাল সেক্টরে যে একটা অসামঞ্জস্যতা, এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর আমাদের দারিদ্র্য বৃদ্ধি করার জন্য। এখন স্বাভাবিকভাবে আমি যদি চাকরিজীবী হয়ে থাকি, আমার একটা পার্টিকুলার ইনকাম আছে, হঠাৎ করে যে আগামী মাসে যদি আমার চাকরি না থাকে, আমার ইনকাম কিন্তু জিরো হয়ে গেল। এবং আমাকে যখন আলটিমেটলি জরিপের মধ্যে অংশগ্রহণ করা হবে, আমাকে কিন্তু দারিদ্রতার মধ্যে আমি পড়বো, কারণ আমার ইনকাম কিন্তু জিরো, আমার ইনকাম কিন্তু এখন যেটা ছিল সেটা না। তো এই কারণে দারিদ্রতার হারটাও বাড়ানো দেখাচ্ছে, সেটা বুঝতে সেটা জরিপের একটা বিষয় আছে, কিন্তু এখানে একটা কোয়ালিটেটিভ একটা অ্যাসেসমেন্ট করার প্রয়োজন আছে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আমি আবারও যেতে চাই ডক্টর শহীদুল জাহেদ আপনার কাছে। 2025 সালে দেশে বেকারত্ব বৃদ্ধির প্রধান কারণ কি দেখছেন? বেকারত্ব বৃদ্ধির প্রধান কারণ সেটা তো হচ্ছে যে নতুন করে কোনো বিনিয়োগ আসছে না। আমার সম্মানিত সহ আলোচক হাইলাইট করেছেন এই বিষয়গুলোতে। একটা হচ্ছে যে সরকারি বিনিয়োগ, আর একটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরে যে বিনিয়োগ। তো বেসরকারি খাতে বিনিয়োগ প্রবাহ যেটা আছে সেটা তো আসলে খুব নিম্নমুখী। এর অন্যতম কারণটা যেটা ইতিপূর্বে আমি বললাম, সেটা হচ্ছে সুদের হার বৃদ্ধি। ব্যাংকে ইতিপূর্বে যেটা ছিল 19-20 বা ওই সময়কাল যেটা ছিল যে 6-9 যেটা আমরা বলতাম, যে ডিপোজিটের হার 6% এবং হচ্ছে বরোয়িং রেট যেটা ছিল, লেন্ডিং রেট, সেটা হচ্ছে আপনার 9%। এখন যেহেতু সিলিংটা তুলে দেওয়া হয়েছে, তাহলে আপনি চিন্তা করেন যে কোনো একজন উদ্যোক্তা ব্যবসায়ী, তো তিনি যদি শিল্প ঋণ নিচ্ছেন, ধরেন 12 বা 13% রেটে ঋণ নিচ্ছেন, তো 13% রেটে যদি কস্ট অফ ফান্ড হয়, মানে হচ্ছে বিনিয়োগের শুধুমাত্র ক্যাপিটাল এর কস্ট যদি হচ্ছে 13% হয়, এর উপরে হচ্ছে লেবার কস্ট আছে বা অন্যান্য যে খরচ আছে, তার নিজস্ব মার্কআপ আছে, হ্যাঁ, রেন্ট আছে, বিদ্যুৎ বিল আছে, গ্যাস বিল আছে, সমস্ত কিছু দিয়ে আপনাকে তাহলে তো কম করে হলেও 20-25% প্রফিট করতে হবে। তাহলে এখানে যেহেতু মুক্তবাজার অর্থনীতির যুগ, তো মুক্তবাজার অর্থনীতিতে আপনার এত বেশি মাত্রায় যে মার্কআপ, মানে 20 ভাগ বা 25 ভাগের বেশি মানে মুনাফা অর্জন সক্ষমতা আছে, এই ধরনের ইন্ডাস্ট্রি কোথায় পাবেন? খুব কমই কিন্তু আপনি পাবেন, যেখানে হচ্ছে 20 থেকে 100 টাকা বিনিয়োগ করে বৎসরান্তে হচ্ছে 125 টাকা হচ্ছে আপনার মানে সুদে আসলে বা সাকুল্যে মূল্য দাঁড়াচ্ছে। সেটা যদি অর্জন করতে ব্যর্থ হন, তাহলে তো তিনি কাউন্ট করবেন যে আমি তো তাহলে ব্যাংক থেকে ঋণ নিলে আমি ডিফল্টার হয়ে যাব, শ্রমিকদেরকে আমি সঠিক সময় বেতন দিতে পারবো না, উনি যে পরিশ্রম করছেন বলে সেখানেও তিনি হয়তো প্রফিট করতে পারবেন না, গ্যাস বিল বকেয়া থাকবে, ট্যাক্স দিতে পারবেন না, এবং তার দেখা যাচ্ছে তার চেয়ে বেটার হচ্ছে যে সে এখন হাত পা গুটিয়ে বসে আছে। তো সুতরাং বর্তমান সময়ে যেহেতু কস্ট অফ ফান্ড এটা তুলনামূলকভাবে বেশি বেড়ে গিয়েছে, আমার কাছে অন্যতম একটা ফ্যাক্টর এটাকে মনে হচ্ছে। সাথে সাথে রাজনৈতিক যে অস্থিরতা সেটা কিন্তু কাটছে না, এবং অদূর ভবিষ্যতে যে কাটবে সেরকমও কিন্তু আমরা খুব বেশি মানে সুখবর বা সেরকম কোনো সিমটম আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। একটা রাজনৈতিক সরকার যখন দেশ পরিচালনায় অংশগ্রহণ করেন বা দায়িত্বভার গ্রহণ করেন, তো রাজনৈতিক সরকারের প্রতি জনগণের যে পরিমাণ আস্থা এবং হচ্ছে তাদের যে পরিমাণ সহযোগিতা থাকে, এখন এই মুহূর্তে বা বৈদেশিক শক্তিসমূহ বা পার্টনারও যদি আমরা বলি, যাদের সাথে আমরা বাণিজ্যে লিপ্ত হই বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে, তারা যখন চুক্তি যখন করে, তারা হয়তো দেখে যে চুক্তি মূল্য যেটা আছে বা চুক্তির যে ধারাবাহিকতা আছে, শর্তসমূহ আছে, এগুলো আসলে সঠিকভাবে সঠিক মাত্রায় প্রতিপালিত হবে কি না। এখন যদি দীর্ঘমেয়াদী একটি সরকার দায়িত্বভার গ্রহণ করে, তারা বিদেশি পার্টনার বা শক্তিসমূহ তারা যেভাবে আস্থায় আসতে পারেন, অনুরূপভাবে ইন্টারনাল সেক্টরে যারা হচ্ছে যে বিনিয়োগকারী তথা হচ্ছে শিল্প উদ্যোক্তা, তাদের কথা চিন্তা করেন এবং জনগণের যে আস্থা, এই সম্মিলিত যে তিনটা
ক্ষেত্রেই বা খাতেই কিন্তু আমরা এক ধরনের ঘাটতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যে যারা বিদেশি শক্তি আছেন বা পার্টনার যারা আছেন তারা হয়তো মনে করছে যে তাদের সাথে আমরা একটা চুক্তি করতে যাব। আপনাকে একটা বাস্তবিক উদাহরণ দেই, আমাদের যে জাইকার সাথে ইতিপূর্বে যে চুক্তিগুলো ছিল, আমাদের আরো কয়েকটা মেট্রো রেল এর রুট কিন্তু এটা বাস্তবায়ন হওয়ার পথে, যেগুলো অলরেডি চিহ্নিত হয়ে আছে কিন্তু ধীর গতিতে কিন্তু আগাচ্ছে। যেমন হচ্ছে আপনার উত্তরা থেকে বা বিমানবন্দর থেকে আপনার গুলশান পর্যন্ত, ভাটারা পর্যন্ত, আবার পূর্বাচল থেকে কুড়িল, এই যে অথবা হেমায়েতপুর থেকে যেটা আসতেছে। তো সুতরাং এই মেট্রো রেল প্রজেক্টগুলোতে যে ব্যয় নির্বাহ, যে প্রাক্কলন, যেটা ফরকাস্টিং যেটা ছিল জাইকার সাথে, আমরা গত সপ্তাহে যেটা নতুন করে প্রাক্কলন দেখতে পেয়েছি সেটা হচ্ছে দ্বিগুণেরও বেশি কিন্তু বেড়ে গেছে। এখন জাইকার সাথে আবার আমাদের সরকারের পক্ষ থেকে দেন দরবার করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, কিন্তু এবং এই ধরনের এরকম কথা আমরা শুনতে পাচ্ছি যে তারা যদি হচ্ছে যে নতুন শর্তে বা কষ্ট কমাতে রাজি না হয়, তাহলে হয়তো বিকল্প নির্মাণকারী প্রতিষ্ঠান বা দাতা গোষ্ঠীর তখন হয়তো সংস্থান বা খুঁজতে হতে পারে। তো সুতরাং একদিক থেকে হচ্ছে বড় বড় প্রজেক্ট সমূহ স্থবির হয়ে আছে, বিদেশি সাহায্যকারী সংস্থা বা পার্টনার বা শক্তিসমূহ তাদেরও আমরা নিরবচ্ছিন্ন সহযোগিতা পাচ্ছি বলে আমরা মনে করছি না। আর দেশীয় অভ্যন্তরে যেটা আছে সেটা হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতা, ব্যবসায়িক মহল যারা আছে তাদের মধ্যে যেহেতু কস্ট অফ ফান্ড বা ব্যবসা পরিচালন খরচটা তুলনামূলকভাবে বেশি, এবং জনগণের মধ্যে এক ধরনের অসহনশীলতা বা রাজনৈতিক বিভাজন যেটা আছে সেটা কিন্তু আমরা প্রকট থেকে প্রকটতর হতে আমরা দেখতে পাচ্ছি। এই সবকিছু মিলিয়েই আমাদের এই মুহূর্তে যে বেকারত্ব বলেন অথবা দারিদ্র্য বলেন অথবা ইনকাম প্রবাহ যেটা, সেটা কমে যাওয়ার পিছনে অন্যতম কারণ সমূহ বলে আমরা মনে করছি। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক এবার জানিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার প্রশ্ন রাখতে চাই জনাব মোহসেন আপনার কাছে। আমি জানতে চাই, দারিদ্র্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের শিক্ষা ও স্বাস্থ্য ব্যয় কতটা সংকুচিত হচ্ছে, কি মনে করছেন? শিক্ষা ব্যয়টা হচ্ছে অনেক অর্থে কিন্তু হচ্ছে একটা সার্টেন লেভেল অফ ক্লাস বা শ্রেণী মানুষের জন্য কিন্তু ফিক্সড। ওরা কিন্তু এই জায়গাটায় হয়তো বা কোনো ধরনের হচ্ছে রেয়ায়ত বা হচ্ছে আপনার কোনো ধরনের সমঝোতা তারা করতে চায় না। আমরা যদি মিডল ইনকাম লোকজনের চিন্তা ভাবনা করি, এখানে এটা আমরা যদিও একটু জরিপের ভাষায় কথা বলার চেষ্টা করি বা একেবারে আর্থিক কনটেক্সে কথা বলার চেষ্টা করি, এটা কিন্তু অনেকটাই হচ্ছে কিন্তু একটা মানে সাইকোলজিক্যাল ইস্যু, যে আমরা মানে সন্তানের পড়াশোনায় হচ্ছে কোনো ধরনের সমঝোতা করবো না, যেটাই কষ্ট হোক না কেন। এই জায়গাটা কিন্তু হচ্ছে কতজন মানুষের কাছে এটা ফিক্সড কস্ট, কতজন মানুষের কাছে এটা হচ্ছে আপনার যেটা আমি ঠিক আছে আপাতত বাদ দিলাম, পরে নিয়ে যাব। বাচ্চারা কোন বয়সে আছেন, এটা কি প্রাইমারি লেভেল এডুকেশনে আছেন কি না, তাদের প্রাইমারি এডুকেশন কিন্তু বাংলাদেশে কিন্তু অ্যাটলিস্ট রুরাল এরিয়াতে, পল্লী এলাকায় কিন্তু হচ্ছে আপনার সরকারিভাবে কিন্তু এটা হিসাব করা হয়। সেক্ষেত্রে একটা বিষয় চলে আসে এখানে। খাদ্যের যে বিষয়টা যদি আপনি বলেন, সেখানে কিন্তু একটা বিশাল সমস্যা থাকে যে আলটিমেটলি যে খাদ্যের কিন্তু খরচটা আলটিমেটলি আমাদের দেশে সবসময় বেশি। ফুড ইনফ্লেশন ইজ অলওয়েজ হাই ইন আওয়ার কান্ট্রি। এটা একটা বিশাল সমস্যা আমাদের দেশে। এটা আমরা এখন এটার জন্য হয়তো বা ইন্ডিয়া কুড বি এ গুড মডেল, যেখানে ফুড ইনফ্লেশন সবসময় তারা কিন্তু মেনটেন করতে পেরেছে। তো এই জায়গাটা হয়তো আমরা একটা করতে পারি। আরেকটা যে হয়তো স্বাস্থ্যর কথা বললেন আপনি, স্বাস্থ্যের বিষয়টা তো মানে ইটস কনটেক্সচুয়াল, ইটস আ রিঅ্যাক্টিভ ইস্যু। কখনো প্রোঅ্যাক্টিভলি আমরা কখনো চিন্তা করি না। এক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি তো বাড়ছেই, কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে কিন্তু মানে স্বাস্থ্য মানে খাতের জন্য অথবা স্বাস্থ্যের অর্থের যে আমাদের বিনিয়োগ সেটার জন্য না, সেখানে আমাদের নিজস্ব জীবনধারার যে আমাদের অভ্যাসগত যে কারণগুলো, সেটা কারণে আমাদের যে দূষণের বিষয়টা, সেটার কারণে আমরা যেভাবে হচ্ছে নিজের লাইফ লিড করি, আমাদের যে ডায়েট প্ল্যানটা আমরা করে থাকি, সেটার কারণে সেই জায়গাটা কিন্তু আমাদের একটা বিশাল প্যারাডাইম শিফটের প্রয়োজন আছে। এটা কিন্তু পুরো জাতীয়ভাবে প্রয়োজন আছে, সেটা একটা বিশাল আলোচনা এবং একটা ভিন্ন আলোচনা। কিন্তু ওই জায়গাটায় হচ্ছে আপনি যদি বলেন হ্যাঁ এখন যদি আমার আলটিমেটলি দারিদ্রতা বেড়ে যায় অথবা ইনকাম কমে যায় অথবা আমার বেকারত্ব বেড়ে যায়, তো আমার ইনকাম যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তো আমার একটা টেনশন হবে যে ঠিক আছে আমি বাচ্চা কাচ্চার হচ্ছে বা আমার বাসা যারা ছোটোজন যারা আছে তাদের পড়াশোনার খরচটা কীভাবে ব্যয় করবো, যদি কোনো ধরনের স্বাস্থ্যগত কারণে কোনো ঝুঁকি চলে আসে তাহলে কীভাবে ব্যয় করবো, যদি আমার বাসা যদি মানে বৃদ্ধ কোনো বাবা মা থাকে যাদের রেগুলার একটা চিকিৎসার প্রয়োজন থাকে, সেটা আমি কীভাবে মেনটেন করবো, সেই টেনশন তো অবশ্যই থাকে। সেখানে একটা সংকোচন আসবেই, কিন্তু ওই সংকোচনটা কিন্তু আমি কতটুকু হচ্ছে সমঝোতা করে অন্যান্য জায়গা থেকে খরচ কমিয়ে অন্য জায়গা থেকে হয়তো কোনো ধরনের ব্যবস্থা করে এটা করবো কি করবো না, সেটা একটা সাইকোলজিক্যাল ইস্যু। সেটা কিন্তু শ্রেণী টু শ্রেণী, আপনি কোন এলাকায় আছেন, আরবান নাকি রুরাল সেমি আরবানে আছেন এবং তার কোন শ্রেণীর আপনি সদস্য, সেখানে কিন্তু অনেক বিষয় ডিপেন্ড করে। সো এইগুলা কিন্তু যেভাবে আমরা জরিপে যে সংখ্যাগতভাবে যে বিষয়টা বের করার চেষ্টা করি, সেটা বাংলাদেশের কনটেক্সটে এটা কিছুটা হচ্ছে আপনার আংশিক চিত্র আপনাকে দেয়।
সম্পূর্ণ চিত্র আপনাকে দিতে পারে না। এবং আমাদের এই জায়গাটায় হচ্ছে হয়তোবা আমাদের এই সব ধরনের জরিপের বিষয়টাকে একটু মাথায় আনতে হবে যে বাংলাদেশে কিন্তু আর্থসামাজিক যে প্রেক্ষাপট, নিজস্ব স্বীয় যে আপনার প্রেক্ষাপট, এইটার কনটেক্সটে কিছু জিনিস অ্যাড করে হচ্ছে আমাদের পুরো চিত্রটা তুলে ধরার চেষ্টা করা উচিত। এটা কতটুকু নীতি নির্ধারক করছেন কি করছেন না সেটা আমরা জানা নেই, কিন্তু এটা অবশ্যই করা উচিত। কিন্তু এখন আমি এই ধরনের কোনো প্রতিফলন দেখিনি। স্বাস্থ্য খাতে এখন ধরেন আপনি বলতে পারেন যে ঠিক আছে যে ইন্ডিয়াতে অনেক গিয়ে মানুষকে আগে চিকিৎসা করতো, সেখানে বন্ধ হয়ে গেছে, চায়নায় যাচ্ছে, কিন্তু যারা এই ধরনের চিকিৎসা ব্যয় বহন করতে পারে দ্যাটস এ ডিফারেন্ট শ্রেণীর ডিফারেন্ট ভিন্ন শ্রেণীর লোকজন কিন্তু তারা। আমরা কিন্তু কথা বলছি যে শ্রেণী যারা হচ্ছে অ্যাকচুয়ালি ইনফর্মাল সেক্টরে বেশি কাজ করে, গার্মেন্টসের যেগুলো বন্ধ হয়ে গিয়েছে ওদের জন্য কিন্তু এই চিন্তাগুলো কিন্তু অনেক দূরের চিন্তা, এরা কিন্তু সেগুলো করতে পারে না। আমাদের কিন্তু এই যে আলোচনার যে ভিত্তিটা যে একেবারে ক্যাটেগরাইজ না, আমরা একেবারে হোলিস্টিকলি চিন্তা করে কথা বলার চেষ্টা করি, এই জায়গা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে, তাহলে প্ল্যানিংটা একটু করতে সুবিধা আমাদের। ডক্টর শহীদুল জাহিদ, কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পায়ন ও এসএমই খাতকে কতটা কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে? কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্প এবং হচ্ছে এসএমই খাত, এটা কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে কি হচ্ছে না এই তো প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা যদি আমরা ঘুরিয়ে অন্যভাবে বলতে চাই, সেটা হচ্ছে এই সেক্টর সমূহ আসলে কতটুকু কার্যকরী ভূমিকা রাখছে কিনা অর্থনৈতিক উন্নয়ন তথা দারিদ্র্য বিমোচন তথা কর্মসংস্থান সৃষ্টি বা জনমানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য শিল্পের ভূমিকাটা কতটুকু। সেটা ক্ষুদ্র শিল্প হতে পারে, মাঝারি শিল্প হতে পারে বা বৃহৎ শিল্প হতে পারে। এখন যদি আমরা প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাই যে শিল্পের ভূমিকা অনস্বীকার্য, তবে বাংলাদেশের যে বাস্তবতা, এখানে কিন্তু আমরা চাইলেই বৃহৎ কোনো শিল্পের দিকে আমরা ঝুঁকতে পারছি না। আমরা যেটা হচ্ছে যে শিল্প সাধারণত শ্রম ঘনিষ্ঠ শিল্প হয় এবং হচ্ছে মূলধন ঘনিষ্ঠ শিল্প হয়, মানে ঘন আর কি, মানে যেখানে মূলধন এর পরিমাণটা বেশি কার্যকর হয়, ভূমিকা রাখে। যেমন আপনি গাড়ি প্রস্তুত করবেন বা মোবাইল তৈরি করবেন অথবা কম্পিউটার তৈরি করবেন, এ ধরনের যে মানে ভারী শিল্প আছে, বা উড়োজাহাজ তৈরি করবেন, আপনি যুদ্ধ সামগ্রী তৈরি করবেন, যেগুলো কিন্তু প্রচুর ক্যাপিটাল ইনজেক্ট করতে হয়। বাংলাদেশ যেহেতু ক্যাপিটাল ডেফিসিয়েন্ট কান্ট্রি, এখানে যেহেতু আমাদের মূলধন অপর্যাপ্ত, সুতরাং আমরা কিন্তু চাইলেও এখানে গাড়ি শিল্পের মতো শিল্প তৈরি করতে পারি না। সুতরাং গাড়ির ক্ষেত্রে আমাদেরকে বিদেশের উপরে আমাদেরকে এটা নির্ভর করতেই হয়, আমাদেরকে আমদানি করতেই হয়। আমরা যদি যুদ্ধ সামগ্রীর কথা চিন্তা করি, আমরা যদি এয়ারক্রাফটের কথা চিন্তা করি, আমরা যদি জাহাজের কথা চিন্তা করি, অথবা কম্পিউটার অথবা ইলেকট্রনিক আইটেমসগুলোর কথা চিন্তা করি, যেগুলো হচ্ছে মানে পরিমাণে তুলনামূলকভাবে কম, কিন্তু এগুলোর মূল্য বহন করে কিন্তু অনেক বেশি। আপনি যদি একটা আইফোন কেনেন, ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু এটা দেখা যাচ্ছে যে $1500, $1400, $1000 এটা বিদেশে চলে যাচ্ছে। সেখানে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এখানে প্রচুর চাহিদা আছে। এখানে 20 কোটি মানুষের প্রত্যেক ঘরে ঘরে যদি আইফোন ব্যবহার করে, কি পরিমাণ মানুষ এখানে আইফোনের বাজার আছে, গাড়ি ব্যবহার করে, সুতরাং গাড়ির আছে, মানে বাজার আছে এখানে। আমরা এখানে যেহেতু স্থলপথে প্রচুর যানজট আছে, আমরা ফ্লাই করতে চাই, উড়োজাহাজে ভ্রমণ করতে চাই এক শহর থেকে আরেক শহরে, কিন্তু আমাদের এয়ারক্রাফট নাই। এগুলো উৎপাদন করব, আমরা করতে পারছি না, কারণ এখানে আমাদের পর্যাপ্ত ক্যাপিটাল নেই। নাম্বার 2, আমাদেরকে বাধ্য হয়েই কিন্তু আসলে যেগুলো শ্রমঘন প্রতিষ্ঠান বা শিল্প, সেখানে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। যেমন গার্মেন্ট শিল্প, এটা যদিও আমরা বলি এটা শ্রমঘন, আবার অনেক ক্ষেত্রে এটা ক্যাপিটালের পরিমাণও কম নয়, মেশিনারিজ আমদানি করতে হয়। তো সুতরাং আমরা অনেকগুলো দেখা যাচ্ছে যে আরএমজি রপ্তানি করেও একটা মোবাইল হয়তো আমদানি করতে পারি না। একটা গাড়ি আমদানি করতে যদি আমার $20,000 খরচ হয়, সেখানে আমাদের এই $20,000 সম পরিমাণ অনেকগুলো হচ্ছে আমাদেরকে শার্ট অথবা গেঞ্জি বা জিন্সের প্যান্ট, এগুলো কিন্তু রপ্তানি করতে হয়। সুতরাং আমরা কিন্তু এই দিক থেকে পিছিয়ে আছি যে আমাদের এখানকার শিল্পের যে ভ্যালু এডিশন, এটা কিন্তু তুলনামূলকভাবে বেশি না। গার্মেন্টস শিল্পেও দেখেন, আমরা যদি বলি যে 100 টাকা মূল্যের একটা পণ্য, মানে একটি শার্ট তৈরি পোশাক, এটা যখন আমরা
H&M এর কাছে বা জারা কোম্পানির কাছে বিদেশে রপ্তানি করছি, এখানে আমাদের ভ্যালু এডিশন কিন্তু ন্যূনতম। আপনি দেখবেন যে এখানে 60 থেকে 65 টাকা এটা আমরা কাপড় আমদানি করেছি, হয়তো চীন দেশ থেকে বা ভারত থেকে আমরা কাপড় আমদানি করেছি, আমরা অ্যাক্সেসরিজ আমদানি করেছি 8 থেকে 10 টাকা, আমরা মেশিনারিজ এর যে ডেপ্রিসিয়েশন সেখানেও দেখা যাচ্ছে এরকম 8-10 টাকা চলে যায়। তো সুতরাং আমাদের যে শ্রমিক ভাই বোনেরা গার্মেন্টস শিল্পের সাথে যারা জড়িত আছে তারা বেতন ভাতা মজুরি হিসেবে পায় এটা 8 থেকে 10 ভাগ, বাকি 15 থেকে 20 ভাগ যেটা থাকে এটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কিন্তু আসলে লাভ। তো সুতরাং আমরা 100 টাকা সমপরিমাণ রপ্তানি করলাম, বাংলাদেশে আমাদের রিটেনশন হচ্ছে 20 ভাগ বা 25 ভাগ, এর চেয়ে বেশি না কিন্তু। সুতরাং আমরা এমন শিল্পের দিকে কিন্তু আমাদেরকে যেতে হবে যেখানে একই সাথে হচ্ছে আমাদের দারিদ্র্য বিমোচনও ঘটে এবং অর্থনৈতিক উন্নয়ন, যেগুলো আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা এখানে মানে সংস্থান করতে পারি, উপার্জন করতে পারি, সেদিকে আমাদের যাওয়ার বিকল্প নেই। এখন ক্ষুদ্র যে শিল্পগুলো আছে আমাদের এখানে শ্রমিকদের যে শিক্ষা, শ্রমিকদের যে দক্ষতা সেটাও কিন্তু কনসিডারেশনে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু চাইলেই বাংলাদেশে এরকম গাড়ি তৈরি শিল্প ক্যাপিটাল যদি থাকেও বা বিদেশ থেকে যদি আমরা আমদানিও করি ক্যাপিটাল, এফডিআই ঘটে বা পোর্টফোলিও টাইপের যে বিনিয়োগগুলো আছে, আমরা কি দক্ষ শ্রমিকদের কাজে লাগাতে পারছি? দক্ষ শ্রমিক সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের শ্রমিকদের দক্ষতা কোন দিকে বেশি। আমরা কিন্তু চাইলে যারা একটু দক্ষ, এখানে যেহেতু ওই ধরনের শিল্প নাই, তারা কিন্তু দেখা যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা তারা মাইক্রোসফটে গিয়ে কাজ করছে, গুগলের মতো প্রতিষ্ঠানে কাজ করছে, এটিএনটিতে কাজ করছে, বেল ল্যাবরেটরিতে কাজ করছে। দ্যাট মিনস ওখানে তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে, সেখানে গিয়ে কাজ করছে। এখন এই যে দক্ষ জনগোষ্ঠী আমাদের ইঞ্জিনিয়ার বলেন, ডক্টর বলেন, অথবা জেনারেল শিক্ষায় শিক্ষিত মেধাবী ছেলেমেয়েরা আছে, বলে তারা বাংলাদেশে ওই ধরনের শিল্প যেহেতু এখানে নেই, সুতরাং তাদেরকে আমরা চাইলেও আমরা বলছি যে ব্রেইন ড্রেন যাচ্ছে, ক্যাপিটাল ড্রেনেজ এক ধরনের আছে, সেটা আমাদের জন্য একটা ব্যাধি। অনুরূপভাবে আরেকটা ব্যাধি সেটা হচ্ছে ক্যাপিটাল ড্রেনেজ। মেধাবী ছেলেমেয়েরা তারা বিদেশে চলে যাচ্ছে, ওখানে তারা স্ব ক্ষেত্রে কর্মসংস্থান হচ্ছে। বাংলাদেশে যেহেতু কর্মসংস্থানের অভাব, ওই ধরনের শিল্প তাদের রিলেটেড যে শিল্প আমরা এখানে তৈরি করতে পারছি না, সুতরাং এখানে কিন্তু তাদেরকে আর আমরা ইনভাইট করতে পারছি না বা তাদেরকে এখানে তারা চাইলেও আসতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে যে এসএমই ক্ষেত্রে আমরা যদি বিনিয়োগটা বৃদ্ধির মাধ্যমে, হ্যাঁ এটা করা যায়, কারণটা হচ্ছে আমাদের শ্রম বাজারের যে মানে দক্ষতা বা শিক্ষা দীক্ষার যে বিন্যাস সেটা যদি আমরা কনসিডার করি তাহলে দেখতে পাবো যে আরেকটা বিষয় যে শিল্প কারখানা সাধারণত বন্দর কেন্দ্রিক হয়। বাংলাদেশে যেটা গড়ে উঠেছে সেটা হচ্ছে ইপিজেড কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক। সুতরাং এটা ডাইভার্সিফিকেশন দরকার, না হলে এই ঢাকা শহর বলেন বা চট্টগ্রাম নগরী বলেন বা খুলনা রাজশাহীর মতো বড় বড় শিল্প নগরী বা রাজধানী শহরের কথা বলেন, এখানে যে জনগণের যে চাপটা, এরা কিন্তু শিল্পের জন্য চলে এসেছে, এরা কর্মসংস্থানের জন্য চলে এসেছে। এখন আপনি একটা গ্রাম অঞ্চলে পল্লী এলাকায় এ ধরনের একটা বৃহৎ শিল্প হয়তো সেখানে আপনি গড়ে তুলতে পারবেন না। সুতরাং সেখানে কিন্তু আমাদের দরকার হবে কি যে দেখুন এই শ্রমিক ভাই বোনদেরকে লোকালি রিটেনশন করতে হবে, মানে তারা তাদের বাড়ি থেকে অফিস করবে বা তাদের এলাকার যে মানে কর্মসংস্থান, মানে স্ব ক্ষেত্রে স্ব এলাকায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। না হলে আমাদের এই শহরগুলো কিন্তু মানে ধীরে ধীরে হচ্ছে এগুলো ডেড সিটিতে রূপান্তরিত হতে যাচ্ছে। সুতরাং এই পল্লী অঞ্চলে বা মানে গঞ্জ যেগুলো আছে, গঞ্জ বা জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক যে এলাকাগুলো আছে, সেখানে সুপরিসর করা দরকার। মানে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান এগুলোকে এমনভাবে বিন্যাস করতে হবে যাতে ওখানে নারী শ্রমিকরা আসতে পারে এবং হচ্ছে তুলনামূলকভাবে কম দক্ষ এই ধরনের শ্রমিকরাও সেখানে যাতে কাজ করতে পারে। তাহলে তাদের যদি আমরা কম মজুরিও দিতে পারি বা স্যালারি দেই, তাহলে কিন্তু তাদের জীবনমানের খুব বেশি ব্যাঘাত ঘটবে না। কিন্তু কারণটা হচ্ছে কি, শহরে ঢাকা শহরে 20,000 টাকা বেতন পায়, সে কিন্তু দেখা যাচ্ছে তার আজকের আপনাদের যে আলোচনা মানে বিষয়বস্তু সেখানেও কিন্তু দেখবেন যে বাসা ভাড়া, খাদ্য, স্বাস্থ্য, চিকিৎসা এ সমস্ত খাতেই কিন্তু আসলে চলে যায় এবং তারা ঘাটতিতে পড়ে যায়। কিন্তু গ্রাম অঞ্চলে যদি আপনি 15,000 টাকাও বেতন দেন, সে যদি তার নিজের বাড়িতে থেকে কাজে যেতে পারে ফ্যাক্টরিতে, এটা তার জন্য হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান তো সংস্থান আছেই এবং শিক্ষা চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু তারা হয়তো তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যে হয়তো জীবিকা নির্বাহ করতে পারবে বলে আমরা মনে করি। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরো একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়।
আমি এবার আসতে চাই জনাব মোহসেন আপনার কাছে। এই যে দেশে সরকারি সহায়তা প্রকল্পগুলো রয়েছে, এগুলো কি দারিদ্র হ্রাসে কার্যকর হচ্ছে? এগুলো যদি আপনি বলেন যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেগুলো, এবং এটা দুই খাতে আসে, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আসে এবং একটা হচ্ছে আপনার যেগুলো এনজিওর কাছে যায়। একটা সার্টেন পর্যন্ত এটা কিছু আপনার ফাইন্যান্সকে হচ্ছে আপনার মোবিলাইজ করে, একটা কিছু পরিমাণ অর্থ আমাদের ইকোনমিতে কিন্তু এটা ঢুকে, এটা সত্যি কথা। ইন টার্মস অফ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সেটা নিয়ে যেহেতু গত গভর্নমেন্ট এবং কারেন্ট গভর্নমেন্টের মধ্যে মত পার্থক্য ইন টার্মস অফ এটাকে কীভাবে আপনি ইউটিলাইজ করবেন, কতটুকু এটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন, সেখানে একটা আছে, সেখানে বিষয়ে বলার মতো ডেটা আমার কাছে এই মুহূর্তে নেই। কিন্তু আমি যেহেতু নিজে কাজ করেছি এই এনজিও সেক্টরের সঙ্গে, ওইখানে আমি দেখেছি যে হ্যাঁ, একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত হচ্ছে আপনার বেনিফিশিয়ারিরা যেই পরিমাণ সহায়তা সেটা পায়, আর অর্থটা যতটুকু ওদের কাছে পৌঁছায় সেটা 20%-এর বেশি হয়ে থাকে না, কারণ 80% কিন্তু হচ্ছে আপনার এনজিওগুলোর অপারেশনাল কস্টেই চলে যায়। এবং এভাবেই সেক্টরটা গড়ে উঠেছে, যে কারণে কিন্তু এনজিও হ্যাড বিকাম এন ইন্ডাস্ট্রি। এনজিও কিন্তু আর সেরকম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন হিসাবে কিন্তু কাজ করছিল না, কিন্তু ইন্ডাস্ট্রি হয়ে উঠেছিল, যে কারণে পিপল ওয়্যার থিংকিং এখানে আমি ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো। সোশ্যাল ওয়েলফেয়ার আপনি ক্যারিয়ার বিল্ড আপ করবেন, এই বিষয়টা আমার কাছে কখনোই, এটা একটা পার্সোনাল ওপিনিয়ন আমার যদিও। একই সঙ্গে যদি আপনি মনে করেন যে এখানে দারিদ্র বিমোচন করতে পেরেছে, দারিদ্র বিমোচনের বিষয়টা আসেই যখন তারা হচ্ছে ইকোনমিক গ্রোথ এবং কর্মসংস্থানের বিষয়টা যখন তারা ফান্ডিং করেছে বা করেনি। ওই ফান্ডিংগুলোতে সবচেয়ে বড় একটা সমস্যা যেটা ছিল যে ওরা হয়তোবা, একটা কথা আমি একটা এক্সাম্পল দিই, একটা এনজিও হচ্ছে কুমিল্লাতে অথবা রংপুরে কয়েকজন মহিলাকে হচ্ছে আপনার কার্পেট বুননের যে ট্রেনিংটা সেটা আবার দিয়েছে, ফাইন, ঠিক আছে, তার কার্পেট বুনন শিখে নিয়েছে, কিন্তু এই কার্পেট বুনন করে এটাকে প্রপারলি মার্কেটিং করে এটা সেল করবে কোথায়, রিসেলিং হবে কোন জায়গায়, কীভাবে এটাকে হচ্ছে আপনার প্রপারলি অপারেশনালাইজ করতে হবে, এই ধরনের ট্রেনিং তো তাদেরকে দেওয়া হয় না। অথবা ইন্ডাস্ট্রির সঙ্গে কারোর কোনো প্রাইভেট সেক্টরের কোনো উদ্যোক্তার সঙ্গে তাদের তো কন্ডিশন করে দেওয়া হয়নি যে ঠিক আছে আমি এই জায়গায় ইনভেস্টমেন্ট করবো, দেন ইউ ক্যান বেসিক্যালি বিল্ড আপ অন দ্যাট, এই জিনিসটা করে দেওয়া হয় না। এনজিও সেক্টর কিন্তু জিনিসটা করতে পারেনি। এখন কিন্তু যেহেতু আপনার ইউএসআইডির এই ফান্ডিংটা যখন বন্ধ হয়ে গিয়েছে, এখন কিন্তু ওদের মধ্যে মাথা কিন্তু আসছে, ঠিক আছে এনজিও যেহেতু আমরা মানে ফান্ড বেসিসে কাজ করতাম, গ্রান্ট বেসিসে কাজ করতাম বা প্রজেক্ট বেসিসে কাজ করতাম, এখন আমাদেরকে ট্রেড ফর এইড যে কন্টেক্সে আমাদেরকে নিজস্ব কিন্তু একটা বিজনেস মডেলে কিন্তু যেতে হবে। ব্র্যাকের আড়ং একটা বিশাল সাকসেসফুল স্টোরি ইন দিস কেস, এই ধরনের মডেল কিন্তু যেতে চাচ্ছে। এখন হয়তো বা ধরেন আমরা পাবো যে ঠিক আছে যে এনজিওগুলো একটা রেপুটেশন বিল্ড আপ করেছিল তাদের, কিন্তু যেহেতু ফান্ডিং দেওয়া হবে কারণ তারা এখন সেভাবে কাজ করতে পারছে না, ওদের রেপুটেশনটা কাজে লাগিয়ে তারা কি ডোমেস্টিক্যালি এই ফান্ডটা ক্রিয়েট করে বা ডেভেলপ করে হচ্ছে কোনো একটা এন্টারপ্রাইজে নামতে পারে কি পারে না। এখানে ওদের এসএমই ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকতে পারে, এবং সেইখানে হচ্ছে আমাদের হ্যান্ডিক্রাফটস আর্টিফ্যাক্টসের ক্ষেত্রে তারা বড় ভূমিকা রাখতে পারে। এই জায়গাটাই হচ্ছে কতটুকু এগিয়ে আসবে সেটা একটা বিশাল প্রশ্ন, এটা ওদের সঙ্গে কথা বললে আমরা হয়তো জানতে পারবো। বাট একটা বিষয় যেটা হচ্ছে একটা বিশাল সমস্যা আমাদের দেশে এখনো রয়ে গিয়েছে, যে আমাদের যে কারিকুলাম যেটা দক্ষ, আপনি জনবলের কথা বলছিলেন, দক্ষ জনবলটা কিন্তু হয় যে ইন্ডাস্ট্রি অলরেডি ফ্লারিশিং, ওইখানে কিন্তু দক্ষ জনবলকে আমি ঢুকাতে চাই। আমার কিন্তু জনবল কিন্তু সেই ধরনের পড়াশোনাই করবে যেখানে সে দেখবে একটা পটেনশিয়াল আছে তার জন্য। যেই ইন্ডাস্ট্রি এখনো গড়েই ওঠেনি বা যেখানে পটেনশিয়াল নাই, সেখানে কিন্তু দক্ষ জনবল কিন্তু গড়ে ওঠার কোনো কারণ আমি দেখছি না। ফর এক্সাম্পল, যদি আমাদের দেশে লাইট ইঞ্জিনিয়ারিং একটা বিষয়, একটা বিশাল ইন্ডাস্ট্রি আছে, কিন্তু এটা খুবই এখনই কেওয়াটিক অবস্থায় আছে, এটাকে এখনো মানে কম্প্রিহেন্সিভলি বা আমরা সুগঠিত করতে পারিনি, সুশৃঙ্খল করতে পারিনি। এই বিষয়টা যদি কোনো উদ্যোক্তা বা সরকার যদি একটা নীতিগত একটা সিদ্ধান্ত নিয়ে প্রাইভেট সেক্টর পিপি মডেলেই হোক না কেন, যদি তারা একটা সুশৃঙ্খলভাবে এটাকে যদি এগিয়ে নেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু আপনি দেখবেন যে ইউনিভার্সিটি বা টিবেট অর্গানাইজেশনগুলো তারা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আরও বেশি জোর দিবে শিক্ষাগত দক্ষতা প্রদান করার জন্য। তখন কিন্তু ছাত্ররা সেখানে কিন্তু পড়াশোনা করার চেষ্টা করবে। এই বিষয়টা, এই কোনটা আগে এবং কোনটা পরে, এই বিষয়টা আমাদের দেশে একটা বিশাল সমস্যা হবে। এই জায়গাটা হচ্ছে সরকারের হচ্ছে আপনার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফাইনালি যেটা হচ্ছে যে আমাদের এটা, স্যার যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানকে সরাসরি জড়িত, আমিও পড়ানোর সৌভাগ্য হয়েছে, আমাদের যে ইউনিভার্সিটির কারিকুলামগুলো যেগুলো আমরা এখনও পড়াচ্ছি, সেটা কিন্তু ইন্ডাস্ট্রির যে ডিমান্ড সেটা এবং আমাদের যা পড়াচ্ছি ছাত্রদের, একটা বিশাল একটা গ্যাপ রয়ে গেছে, বিশাল গ্যাপ। ওদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানে কারিগরি দক্ষতার ক্ষেত্রেই হোক এবং সফট স্কিলের ক্ষেত্রেই হোক, ওরা যেটা চায় এবং ওদের যেটা প্রয়োজন এবং আমাদের ছাত্রদেরকে যেটা শেখানো হয়, সেটার মধ্যে বিশাল ফারাক রয়ে গিয়েছে। এখনও যে আপনি দেখেন বিশাল এক সংখ্যক ইউনিভার্সিটি আমাদের দেশে আছে, কিন্তু ওরা কিন্তু প্রত্যেকটা আপনি উদ্যোক্তার সঙ্গে যদি কথা বলে দেখেন, ওরা বলে এরা কিন্তু জব রেডি হয়ে বের হয় না, এদেরকে আবার আমাকে কিন্তু জব রেডি করতে হয়, এদের পিছনে একটা আলাদা এক্সট্রা ওদের কিন্তু একটা ইনভেস্টমেন্ট করতে হয়, টাইম এবং মানে দুইটাই। এই জায়গাটায় একটা বিশাল সমস্যা আমাদের রয়ে গিয়েছে, যে দক্ষ জনবল তৈরি করার যে বিষয়টা, সেখানেও একটা রিথিঙ্কিং বা প্যারাডাইম শিফটের কিন্তু প্রয়োজন আছে আমাদের। ডক্টর শহীদুল জাহিদ, আমি আপনার কাছে জানতে চাই, এই বেকারত্ব দারিদ্রতার সমস্যার স্থায়ী সমাধানে কোন খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত? প্রশ্নটা আসলে যদি
সত্যিকার অর্থে কোনো সমাধান থাকতো তাহলে আমরা খুব খুশি হতাম সবাই। কিন্তু আমার এই মুহূর্তে আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমর্ত্য সেনের একটা মানে গবেষণা, তার উদ্ধৃতির কথা মনে পড়ছে, যে সেন্স ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। মানে দারিদ্র্যের আসলে এত মাল্টি ডাইমেনশন, এত বহুমাত্রিক, যে এটা আসলে কখনো দূর হয় এরকম আসলে খুব বেশি মনে করা যায় না। উনি যেমন নিয়ে এসেছেন যে অ্যাক্সেস টু ইনকাম, ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ স্পিচ, এ সমস্ত কিছু যদি না থাকে, এগুলোর ঘাটতি থাকলেও সেগুলোকে বা তাদেরকে, সেই জনগোষ্ঠীকে আসলে দরিদ্র বলা যেতে পারে। অনেক মানুষ থাকতে পারে তার প্রচুর টাকা পয়সা আছে, ব্যাংকে ব্যালেন্স আছে, কিন্তু তিনি স্বাস্থ্যহীনতায় ভুগছেন, নাম্বার ওয়ান। অনেক আছে যেখানে হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন নাই, তাদের হয়তো অনেক ধরনের, অনেক দেশ আছে তাদের হচ্ছে অর্থনৈতিকভাবে হয়তো উন্নত হয়েছে, কিন্তু রাজনৈতিক দিক থেকে তাদের বা প্রাতিষ্ঠানিক কোনো মুক্তি হয়নি, সংস্কৃতিগত কোনো মুক্তি হয়নি। সুতরাং অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ অনুযায়ী সেই জনগোষ্ঠীও কিন্তু বা সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠানও কিন্তু দরিদ্র হতে পারে, সে মত প্রকাশ করতে পারে না। অ্যাক্সেস টু ইনকাম, যেমন ধরেন এই পরিবারের মধ্যে একজন ব্যক্তির কথা চিন্তা করেন, একজন রিক্সা শ্রমিকের কথা চিন্তা করেন, আমরা ধরে নিলাম যে তার হাজব্যান্ড ওয়াইফ তারা হচ্ছে দুইজন ব্যক্তি, তো সুতরাং তারা 10-15 হাজার টাকা হলেই হয়তো তাদের দারিদ্র্য বিমোচন ঘটে যায় প্রতি মাসে। কিন্তু আপনি ভেবে দেখেছেন এই রিক্সাওয়ালা, রিক্সা চালক ভাইটি, সে যখন রিক্সা চালিয়ে 100 টাকা হয়তো ভাড়া পেয়েছে, সে কিন্তু নিজে সুন্দর মতো একটি চা খাচ্ছে, কলা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, হ্যাঁ, এবং সে দেখা যাচ্ছে 100 টাকার মধ্যে 60-70 টাকা খেয়ে ফেলেছে। দুপুরে সে সুন্দর ডিম ভাজি দিয়ে অথবা মাছ দিয়ে সে ভাত খেলো, এবং হচ্ছে রাতেও সে খেলো অথবা কোথাও সিনেমাও দেখতে গেল। অর্থাৎ এই ইনকামের একটি সিংহভাগ এই দুইজনের পরিবার, বলে তাদের যদি 20,000 টাকা আয় হয়ে থাকে, এই রিক্সা চালক ভাই বা শ্রমিক ভাই তিনি হয়তো তার নিজের পিছনে খরচ হয়ে যাচ্ছে 15-20-16 হাজার টাকা। আর তার যে স্ত্রী, আমাদের যে বোন, যে শ্রমিক বা হতে পারে গৃহিণী, তার পিছনে শুধুমাত্র খরচ হচ্ছে 2-3 হাজার টাকা, হ্যাঁ, বা 4 হাজার টাকা। সুতরাং এই পরিবারটাকে আমরা সামষ্টিক, আমরা যখন বার্ডস আই থেকে দেখবো যে হ্যাঁ, তোমাদের দুইজনের পরিবার, তোমাদের তো 20,000 টাকা আয়, তোমরা দারিদ্র্য সীমার হার্ডলটা পার করেছো। কিন্তু উইদিন দ্য ফ্যামিলি যদি আমরা চিন্তা করি, অ্যাক্সেস টু ইনকাম, এই ছেলেটির আছে ফর এক্সাম্পল হচ্ছে 80% ইনকাম, আর মেয়েটির এখানে আছে সে 20% ইনকামও পাচ্ছে না। শিশুদের কথা যদি আপনি চিন্তা করেন, বৃদ্ধদের কথা চিন্তা করেন, ওই পরিবারে যথেষ্ট আয় থাকা সত্ত্বেও ওই বৃদ্ধ মানুষটির কাছে আয়ের একটি অংশ, খুব কম অংশ পৌঁছায়, শিশুদের কাছে পৌঁছায়, নারীদের কাছে পৌঁছায়। সুতরাং সেন্স ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ অনুযায়ী এই জনগোষ্ঠীও কিন্তু আসলে দরিদ্র জনগোষ্ঠী হিসেবে বিবেচিত হবে। সুতরাং আপনার যে প্রশ্নটা, সেখানে হয়তো আমরা মনে করছি যে আয় বৃদ্ধি করলে দারিদ্র বিমোচন ঘটবে কিনা, মোটেও নয়। সুতরাং এই দারিদ্র বিমোচনের পার্মানেন্ট কোনো সলিউশন এরকম আছে কিনা, একেবারে এক কথায় এ ধরনের টনিক বলে কোনো আসলে আমাদের নেই বলেই হচ্ছে যুগে যুগে দারিদ্র্য নিয়ে গবেষণা হচ্ছে, এখান থেকে উত্তরণ ঘটানোর জন্য বিভিন্ন মডেল ডেভেলপ হচ্ছে, কোন দেশ কিভাবে দারিদ্র্য সীমা থেকে তুলনামূলকভাবে মুক্তি পেয়েছে সেই ধরনের আলোচনা কিন্তু আসছে। আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে এন্ডোজেনাস মডেল। আমরা হ্যারোড ডোমারের যেটা মানে আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্সে পড়ি বা পড়াই, সেটা হচ্ছে যে এন্ডোজেনাস মডেল। জাপান কিভাবে দারিদ্র্য সীমা থেকে মুক্তি পেয়েছে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগোষ্ঠী কিভাবে দারিদ্র্য সীমা থেকে তারা উত্তরণ ঘটেছে, সেই মডেলটা আমাদের এখানে নাও ঘটতে পারে। আমাদের এখানে যেটা ইতিমধ্যে মহসিন ভাই বলেছেন যে এনজিও মডেল, তাদেরকে কার্যকর করা, কারণটা হচ্ছে তাদের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে কিন্তু আসলে দরিদ্র জনগোষ্ঠী, পল্লী জনগোষ্ঠীকে কিছুটা হলেও তাদের এই সুবিধাগুলো হয়তো দেওয়া সম্ভব হতে পারে। আমাদের একটি মানে দুইটি সেক্টরকে যদি আমরা আলাদা করে বিবেচনা করি, একটা সার্ভিস সেক্টর আর একটা হচ্ছে কমোডিটি সেক্টরের কথা চিন্তা করি। সার্ভিস সেক্টরে যারা হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী, তারা কাজ করতে মরিয়া, তারা ব্যাংকে কাজ করতে চায়, ইন্স্যুরেন্সে কাজ করতে চায়, যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়। কিন্তু এদেরকে যদি বলি যে তোমরা লেখাপড়া শিখেছো ভাই,
তুমি একটু গ্রামে ফিরে যাও, তুমি কৃষকদের সাথে কাজ করো, তোমরা উৎপাদন বৃদ্ধির জন্য তোমরা কাজ করো, তোমরা মৎস্য চাষের সাথে যাও, তোমরা গবাদি পশু প্রতিপালনের ক্ষেত্রে তোমরা সহায়ক ভূমিকা রাখো, তখন কিন্তু আমার এই শিক্ষিত জনগোষ্ঠী এই লাইনে পড়াশোনা করলেন, কিন্তু ওখানে গিয়ে তারা হচ্ছে ওই সমস্ত খামার দেখাশোনা করবে, এগুলোতে তারা উৎসাহিত হয় না। এ কারণে যেটা করতে হবে, বাংলাদেশের পুরো জনগোষ্ঠীটাকে, বাংলাদেশের যে রাজনৈতিক যে বাউন্ডারি আছে, সব জায়গায় সম পরিমাণ বা কাছাকাছি মানের আপনার ফ্যাসিলিটিস এনশিওর করতে হবে, যাতে শিক্ষিত, অশিক্ষিত, কম শিক্ষিত যে পর্যায়ে থাকি না কেন, সে দেশের যে কোনো জায়গায় গিয়ে সে মন খুলে কাজ করতে পারে। এবং কাজ করার ক্ষেত্রে তার যে প্রতিবন্ধকতা আছে, সেখানে হয়তো তার শিক্ষা ফ্যাসিলিটি, তার ছেলে মেয়েদেরকে পড়াবে, ভালো স্কুল কলেজ নেই। একজন ডাক্তার, সে পল্লী অঞ্চলে তাকে পোস্টিং দেওয়া হলে সে থাকতে চায় না, একজন ইঞ্জিনিয়ার থাকতে চায় না, একজন শিক্ষক হয়তো থাকতে চায় না, তারা শহরে চলে আসতে চায়। আমরা এই শহরে যে ওভার ফ্যাসিলিটিসগুলো আছে, এগুলোকে যদি বিকেন্দ্রীকরণ করে তুলনামূলকভাবে গ্রাম বা পল্লী অঞ্চলে এগুলো ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা এই জনবিন্যাস যেটা আছে, উৎপাদন শিল্পের সাথে যারা জড়িত থাকবেন তাদের, বা সেবা শিল্পের সাথেও যারা জড়িত থাকবেন, তাদেরকেও কিন্তু আমরা হচ্ছে জনমানুষের কাছে, চরাঞ্চল বলেন, দুর্গম অঞ্চল বলেন, পাহাড়ি এলাকা বলেন, অথবা একেবারে পল্লী এলাকা যেগুলোকে আমরা বলি, দূর দূরান্তে, শহর থেকে বেশ দূরে, ওই সমস্ত এলাকায় আমরা তাদেরকে হয়তো নিয়োজিত করতে পারবো। আর এই নিয়োজিত পর্যায়ে যেটা, তাহলে এটাকে আমি বলছি যে শ্রমিক মানে বিভাজনের কথা বা তাদের যে নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা, সেটা হয়তো বলছি। আরেকটা বিষয় আপনাকে করতে হবে যে ক্যাপিটাল এর যে ফ্লোটা আছে, মূলধনের ফ্লো, এটা গ্রাম থেকে যদি শহরে টাকা চলে আসে, আমাদের মডেলটা হচ্ছে উল্টা মডেল। আমাদের হচ্ছে মাথাটা হচ্ছে নিচের দিকে, পা হচ্ছে উপরের দিকে। গ্রামের টাকা শহরে আসে, আর শহরে এখানে শিল্প হচ্ছে, আর এই শিল্পে গুটি কয়েক মানুষ হয়তো কাজ করে, তারা হয়তো উন্নত জীবন যাপন করছে। কিন্তু যেটা হতে হবে সেটা হচ্ছে শহর কেন্দ্রিক যে শিল্প আছে বা প্রতিষ্ঠানসমূহ আছে, এগুলো গ্রামে যেতে হবে। এবং আপনার এখানে যে মূলধনের যে কনসেন্ট্রেশন, মানে ঘনীভূত হচ্ছে, মানে গ্রামের মানুষ, কৃষকেরা, তারা হচ্ছে কষ্ট করে উৎপাদন করে সেটা ব্যাংকে টাকা রাখতেছে, আর সেই ব্যাংকের টাকা আমরা ধনী মানুষ যারা আছে, শিল্পপতি আছে, যারা দুষ্ট ব্যবসায়ী আছে, তারা এখান থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। তাহলে ওই কৃষক তো বঞ্চিত হচ্ছে, সে দারিদ্র্য সীমা থেকে কিভাবে উত্তরিত ঘটবে? আমরা বলি, আসেন আমরা এই মূলধন এটা শহর কেন্দ্রীভূত না করে এটা সারা দেশে সমানভাবে বিস্তার ঘটানো যায় কিনা, এটা আমরা দেখি। আমাদের যে জনবল আছে, তারা শুধুমাত্র শহর কেন্দ্রিক যে আমাদের জীবন মান আছে, এই জীবন মানের যে ফ্যাসিলিটিস গুলো, এগুলো আমরা শহর থেকে এটা বিকেন্দ্রীকরণ করে পল্লী অঞ্চলে বা সারা দেশে আমরা ছড়িয়ে দেই। তাহলে হয়তো সেখানকার মানুষ তারা উৎসাহিত হবে নতুন উদ্যমে উৎপাদনের জন্য, এবং হচ্ছে নতুন উদ্যমে যদি তারা উৎপাদন প্রক্রিয়া শুরু করতে পারে, তাহলে তাদের যে নিউমেরিক্যাল ভ্যালু উৎপাদনে, সেটাকে আমরা বলি জিডিপি। তাহলে জিডিপি যদি বৃদ্ধি পায়, পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পাবে। পার ক্যাপিটা ইনকাম যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা আরেকটু ভালোভাবে হয়তো আমাদের জীবনযাত্রা এটা হয়তো নির্বাহ করার সুযোগ পাবো। সেখানে দারিদ্র্য একেবারে দূরীভূত হবে সেটা আমরা কখনোই প্রত্যাশা করি না, কিন্তু অধিকাংশ মানুষ এই দারিদ্র্য সীমার যে হার্ডলটা আছে, সেটা ক্রস করে আরেকটু সহজতর জীবন যাপন করবে। আমি এখানে আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, দারিদ্র্য মোকাবেলায় কি ধরনের নীতি প্রণয়ন জরুরি বলে মনে করছেন? এই যে কথা বললাম, একটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান সমূহকে বিকেন্দ্রীকরণ করতে হবে, এবং হচ্ছে দক্ষ জনবল তাদেরকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। মূলধনের যে ঘনীভূতকরণ শহর কেন্দ্রিক, এটা হতে দেওয়া যাবেই না। এখানে একদম কুঠারাঘাত করতে হবে, যাতে করে মূলধনের যে ব্যাপ্তি এটা সারা দেশে সমানভাবে ছড়িয়ে পড়ে। এবং হচ্ছে বৈদেশিক ঋণ সমূহ যেগুলো আছে, এগুলোকেও দেখা যাচ্ছে সারা দেশে জনগণের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার যে সুযোগ, এটা তৈরি করতে হবে। আমাদের মাথাপিছু ঋণের কথা বলি, যখন আমরা বলি যে 1 লাখ টাকা বা তার চেয়ে বেশি হচ্ছে মাথাপিছু ঋণ, এটা কিন্তু গ্রামের লোকের জন্য কিন্তু মানে প্রযোজ্য। কিন্তু তারা ঋণ এর দায়টা মানে এখানে পরিশোধ করবেন, কিন্তু এর সুবিধা পাবেন না, এটা হবার নয়। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেন, সার্ভিস সেক্টর ডেভেলপ করেন, স্বাস্থ্য সেবা সমস্ত কিছুকে আপনি জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য শহর কেন্দ্রিক, শহর থেকে আপনারা পলিসি করেন, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আমাদের যে অঞ্চলে
দারিদ্র্যের মানে ঘনিষ্ঠতা বাস্তবতা তুলনামূলকভাবে বেশি, সেখানে এগুলো আরো বেশি মাত্রায় যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এই ধরনের পলিসি আমাদেরকে গ্রহণ করা উচিত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।